রাজনৈতিক সত্তার পরিবর্তন, আর সেটাই দেখা গিয়েছে নেপালে। যার কথা আমরা জানতে পারি বৈদিক সভ্যতা অ্যান্ড হিস্ট্রি সমগ্র জায়গা থেকে। আজ সেইখানে বয়ে চলেছে রক্তের নদী। নতুন সদস্য দেখা গিয়েছে নেপালকে। ব্রিটিশরা সেই সময় নেপালকে একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করত। নেপালিজ সিভিল ওয়ার, এক রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, জি জেনারেশন জি, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তারপর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কোনো এক উস্কানিমূলক বক্তব্য। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এর প্রভাব সরকারের প্রতিটি কাঠামোর অভ্যন্তরে গিয়ে পড়ে। আপনার এক হাতে নিন এক বৈদেশিক শক্তি যার ঋণের ভার আপনার দেশের উপর, আর আপনার আর এক হাতে নিন দেশের অর্থনৈতিক আনএমপ্লয়মেন্ট, করাপশন, আর এই দুটোকে একসাথে মিলিয়ে দিলে হবে আপনার রাজনৈতিক সত্তার পরিবর্তন, আর সেটাই দেখা গিয়েছে নেপালে। আজ আমরা কথা বলবো নেপাল ক্রাইসিস বা নেপালে যে ঘটনা ঘটে চলেছে সেই বিষয়। আসুন শুরু করা যাক। হীরক রাজার দেশে সিনেমায় একটা উক্তি আছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আর এই উক্তিটাই এই মুহূর্তে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যেন খাপ খেয়ে যায়। শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের সাথেও সম্পূর্ণভাবে মিলে যায়। নেপাল, যা হিমালয়ের কোলে অবস্থিত এই দেশ, সৌন্দর্যে অতুলনীয়, বরফে ঢাকা, যেখানে জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের, যেখানে অবস্থিত মাউন্ট এভারেস্ট, যার কথা আমরা জানতে পারি বৈদিক সভ্যতা অ্যান্ড হিস্ট্রি সমগ্র জায়গা থেকে। আজ সেইখানে বয়ে চলেছে রক্তের নদী। এখন যদি আমরা এই জিও পলিটিক্যাল ইনস্টেবিলিটি গোটা বিশ্বব্যাপী দেখি, তাহলে দেখতে পাবো রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন, চীন, তাইওয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, ফ্রান্স, প্রতিটা দেশেই ম্যাক্সিমাম জায়গায় গোটা ওয়ার্ল্ডের চলছে এই ইনস্টেবিলিটি বা জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস। আর এই ক্রাইসিসের মধ্যেই নতুন সদস্য দেখা গিয়েছে নেপালকে। যদি আমরা নেপালের ইতিহাস দেখি, নেপাল শাসন করত মূলত তিনটে ডাইনেস্টি: গোর্খা ডাইনেস্টি, শাহা ডাইনেস্টি এবং রানা ডাইনেস্টি। রানা ডাইনেস্টি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে শাসন করত এবং ব্রিটিশরা সেই সময় নেপালকে একটি বাফার স্টেট হিসেবে ব্যবহার করত চীন ও ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ট্রেডের জন্য। 1951 সালে নেপালে দেখা যায় সংসদীয় ডেমোক্রেসি, আর এই ডেমোক্রেসিকে এই মুনাকতন্ত্র বা রাজতন্ত্র ভেঙে দিতে সক্ষম হয় দুইবার, 1960 ও 2005 সালে। আর এই জন্য নেপালে দেখা যায় নেপালিজ সিভিল ওয়ার, যা হয় 1960 ও 2000 সালে। অবশেষে 2008 সালে নেপাল নিজেকে আত্মপ্রকাশ করে সর্বধর্ম সমন্বয়ে একটি রাষ্ট্র হিসেবে এবং বেছে নেয় কাঠমান্ডুকে এর রাজধানী হিসেবে। বর্তমান পরিস্থিতি ট্রিগার করার পেছনে হলো দুটো কারণ রয়েছে। এক, নেপালের সোশ্যাল মিডিয়া ব্যান। নেপাল গভর্নমেন্ট তাদের 2023-এর আইটি অ্যাক্ট অনুযায়ী তাদের দেশে 26টি সোশ্যাল মিডিয়া সাইটসকে ব্যান করে, যার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, ফেসবুক, পিন্টারেস্ট, অনেক অ্যাপ। আর দ্বিতীয় কারণ হলো নেপালিজ গভর্নমেন্টের করাপশন, রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব এবং সামাজিক অস্থিরতা। 5 সেপ্টেম্বর এই সোশ্যাল মিডিয়া ব্যান প্রক্রিয়া সম্পূর্ণ হয় নেপালে, এবং 6 সেপ্টেম্বর মানে ঠিক তার পরের দিন নেপালের যে ইউথ বা যাকে আমরা বলছি জেনারেশন জি, তারা নেমে আসে রাস্তায় এবং প্রদর্শন করে বিদ্রোহ বা প্রোটেস্ট। আমেরিকার কথায় এই ইন্টারনেট ব্যবহার বা সোশ্যাল সাইট ব্যবহার হলো দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। 9th সেপ্টেম্বর এই প্রোটেস্ট তার ভয়াবহতার চরম রূপে পৌঁছায়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি একটি অর্ডার পাস করেন, তাতে বলা হয় প্রত্যেক অফিসিয়ালস যাতে বন্দুক ধারণ করেন এই ভয়াবহতাকে থামানোর জন্য। ঠিক তারপরেই নেপালে দেখা যায় ছাত্রদের ওপর গুলিবর্ষণ, এতে প্রায় 20 জন মতন ছাত্র মারা যায়। এবং তারপর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজস্ব বাসভবনে ছাত্ররা লাগিয়ে দেয় আগুন, জ্বলতে থাকে তার বাসভবন, সঙ্গে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। আর এরপরেই আসে সেই দিন, পালা বদলের দিন। কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী তার রেজিগনেশন জমা দেন রাষ্ট্রপতির কাছে। তার রেজিগনেশন জমা দেওয়ার সাথে সাথে 26টি অ্যাপের উপর থেকে ব্যান তুলে নেয় নেপাল গভর্নমেন্ট। কিন্তু এই প্রোটেস্ট থামে না, এই প্রোটেস্ট চলতে থাকে। নেপালের ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, এদেরকে মারা হয়, রাস্তায় ডেকে এনে মারা হয়। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রী রাজা লক্ষ্মী, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এই বিদ্রোহীদের দ্বারা। নেপালের পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়, নেপালের রাষ্ট্রপতির বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়, নেপালের হোটেলস, বাস, গাড়ি, শপিং মল
সব কিছু তছনছ তছরূপ করে দেওয়া হয়। এর পেছনে থাকে বিদেশি দেশের মদত। এই বিদেশি দেশকে নেপালের ঘনিষ্ঠতা থেকে থেকে চীনের কাছে বাড়তে থাকে, কিন্তু আমেরিকা থেকে দূরে সরতে থাকে। আর এই আমেরিকা যেখানে তার ট্যারিফ ওয়ার নিয়ে লড়তে থাকে, সেইখানেই আমেরিকা তার পালাবদল করতে সাহায্য করে, যেমন পাকিস্তানকে, বাংলাদেশকে। ঠিক তেমনই নেপালের সাথে এমনটা হয়নি তো? নাকি এই প্রোটেস্টের পেছনে আছে কোনো এক উস্কানিমূলক বক্তব্য? সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে আবিষ্কার রাউতের, একটি হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট। সেখানে বলতে শোনা গিয়েছে তাকে এই উস্কানিমূলক বক্তব্য। আবার অনেকের মতে এই বিদ্রোহ নাকি ডিপ স্টেট থিওরির পরিণাম। কি এই ডিপ স্টেট থিওরি? যদি আমরা দেখি, এই ডিপ স্টেট একটি শক্তি যা অদৃশ্য, দেখা যায় না, লোকে নির্বাচিত করে না, সাধারণ জনগণের সামনে আসে না, কিন্তু এর প্রভাব সরকারের প্রতিটি কাঠামোর অভ্যন্তরে গিয়ে পড়ে। এই ডিপ স্টেট থিওরির মধ্যে কারা আসে? মিলিটারি, গোয়েন্দা সংস্থা, দেশের বড় বড় পাওয়ারফুল বিজনেসম্যান, যারা এই দেশের মূলত জিডিপিকে কন্ট্রোল করে একটা দেশকে বাড়ার জন্য। তাদেরকে আমরা এই ডিপ স্টেট থিওরির মধ্যে এক একটা এলিমেন্ট হিসেবে ধরতে পারি। এই ডিপ স্টেট থিওরি প্রথম দেখা গিয়েছিল তুরস্কে, বা যার বর্তমান নাম টার্কি। সেখানে পালা বদলের জন্য আমেরিকা এটি ব্যবহার করেছিল। বর্তমান সময়ে নেপালে যে অরাজকতা, যে অস্থিরতা চলছে, এতে নেপালের আর্মি কি করছে? এটা কি তাহলে কোনো আর্মির কুপ হচ্ছে? একদমই না। আর্মি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট জানিয়েছে এই প্রোটেস্টকে শান্ত করার, এবং যারা ভ্যান্ডালাইজড করছে সমস্ত কিছু, তাদেরকে শাস্তি দেওয়ার। এই প্রদর্শনকারীদের মধ্যে অনেকেই হয়তো নিরীহ, বা জানেন না যে কি ঘটে চলেছে। এর মধ্যে অনেকেই আছে যারা এই প্রদর্শনকারী ভেষ নিয়ে তাদের সামাজিক লুটপাট চালিয়ে চলেছে। নেপালের জেল থেকে পালিয়েছে কয়েকশো বন্দী এই প্রদর্শনের মাঝে। নেপালের হোটেল, রেস্টুরেন্ট, সেখান থেকে চলছে লুটপাট। এর পেছনে রয়েছে কারা? সরকার বদল, পালা বদল, নাকি এক উন্নত দেশ, ডেভেলপিং কান্ট্রি থেকে আন্ডার ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে যাওয়া কোনো দেশকে তার মদত দিচ্ছে কে? এই প্রশ্নটাই বর্তমানে সবার মধ্যে ঘুরতে থাকে। নেপালের এই অস্থিরতা শুধুমাত্র আজকের না, নেপালের এই অস্থিরতা চলে আসছে বহু সময় ধরে। তাদের করাপশনের বিরুদ্ধে, সামাজিক অর্থনীতির বিরুদ্ধে, তাদের বেকারত্বের বিরুদ্ধে। নেপালের যে পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন প্রচণ্ড দয়াল, তার বাড়িতেও আগুন লাগানো হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী যিনি বর্তমান সময়ে ছিলেন, তার বাড়িতেও আগুন লাগানো হয়েছে। নেপালের রাষ্ট্রপতি ভবন, সেটিও জ্বলছে। নেপালের পার্লামেন্ট, সেটিও জ্বলছে। নেপালের মিডিয়া হাউস, সেটিও জ্বলছে। এখন এই মুহূর্তে বড় প্রশ্ন যে এই বিদ্রোহ কি ধরনের বিদ্রোহ? বা এটা কোনো নৃশংসতা বা বর্বরতা নয় তো? যে জীবন্ত কাউকে পুড়িয়ে মারা, বা কাউকে মব লিঞ্চিং করে মারা, জনগণ পিটিয়ে কাউকে মেরে দিচ্ছে, এই ধরনের যে বিদ্রোহ, এটা কি ধরনের বিদ্রোহ হতে পারে? ভুল কে করেছে, কে করেনি, কে ঠিক, কে বেঠিক, এই প্রশ্ন তো পরের কথা। এখন প্রশ্ন হচ্ছে এই বিদ্রোহ কবে থামবে? নেপালের আর্মি কি অ্যাকশন নেবে? সেই বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো। নেপালের এই পরিস্থিতিতে ভারতের কি করণীয়? যদি প্রতিবেশীর ঘরে আগুন লাগে, তাহলে সেই আগুন নেভাতে যাওয়া অবশ্যই প্রয়োজন, কারণ তার ফুলকি আমার ঘরেও আসতে পারে। যদি আমি আগুন নেভাতে নাও যাই, হাতে জল নিয়ে আমাকে তৈরি থাকতে হবে যাতে সেই ফুলকি আমার ঘরে না আসে। নেপালের সাথে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, দেশের সীমানা, এই সীমানায় চলছে কড়া নিরাপত্তা, যাতে না ইমিগ্রেশন হতে পারে, মাইগ্রেন্টস যাতে না আসতে পারে। কারণ যে দেশে এই অস্থিরতা চলে, সেইখান থেকে লোক পালিয়ে আসবে, আর এটাই হয় সমস্ত জায়গায়। যদি আমরা দেখি আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, প্রতিটি ক্ষেত্রে এটি দেখা গিয়েছে। বর্তমানে এই জেন জি বা ইউথের কাছে একটি নাম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যার নাম বালেন্দার সাহা। ইনি একজন র্যাপার, যার নাম উঠে আসছে এই অভ্যন্তরীণ সরকার গঠনের প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে। এখন দেখার বিষয় আছে যে নেপালের আর্মি এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। নেপালের রাষ্ট্রপতিও তার রেজিগনেশন জমা করেছেন। এই মুহূর্তে নেপালের সমস্ত ক্ষমতা তার আর্মির কাছে আছে। এবার দেখার বিষয় এটাই যে তার আর্মি কী সিদ্ধান্ত নেয় তাদের দেশের জন্য। তাদের দেশকে কি নিয়ে যাবে ডেভেলপিং কান্ট্রিতে, ডেভেলপড কান্ট্রিতে, নাকি নিয়ে যাবে আন্ডার ডেভেলপিং কান্ট্রিতে? এই সম্পূর্ণ বিষয়টি আমরা দেখতে পাবো আরও ধীরে ধীরে পরবর্তী সময়ে, যখন সময় আরও এগিয়ে থাকবে। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।